গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে কোনো চাকরির আপডেট নিয়ে কথা বলবো না। আজকে বলবো যে তোমরা যদি আজকে নতুন করে তোমাদের কেরিয়ার শুরু করতে চাচ্ছ, তাহলে তোমরা কোন কোন স্টেপগুলো ফলো করবে এবং তোমাদের জন্য কোন কোন জব অপরচুনিটি সব থেকে বেটার হবে, তো সে নিয়ে আজকে আমরা টোটালি কথা বলবো। দেখো, মেন একটা বিষয় হচ্ছে যে দেখো, চাকরিটা তুমি করবে বা তোমার নলেজ কতটা আছে বা তুমি কতটা হ্যান্ডেল করতে পারবা, সেটা তোমার থেকে ভালো কেউ জানে না। তো সে বিষয়ে নিজের উপর নিজের সিদ্ধান্ত নিজেকেই সবসময় নিতে হবে, ঠিক আছে? অন্যের কথায় এসে অন্যের দেখাদেখি করে তুমি যদি সেই কম্পিটিশনে লেগে যাও, তাহলে তুমি অযথা ভুল ট্র্যাকে চলে গেছো অলরেডি, বা অযথা ভুল ট্র্যাকে যাচ্ছ। তো সেটা না করে কিভাবে তুমি তোমার লক্ষ্যটাকে স্থির করে একটা ঠিকঠাক জায়গায় তুমি নিজের টাইমটাকে দিতে পারো এবং সেই টাইমটার জন্য তুমি একটা ভালো জবের অপরচুনিটি তুমি পেতে পারো। তো আজকে সেই সব সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আশা করছি ভিডিওটা তোমরা শেষ অবধি দেখবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো বিষয় নিয়ে যদি কোনো তোমাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো কথা বলি। দেখো, সরকারি চাকরির নিখুঁত যে ব্লু প্রিন্ট রয়েছে, সেখানে যদি আমরা দেখি যে অন্যের কথায় ফার্স্ট প্রভাবিত হওয়া যাবে না। ফার্স্ট যে কথা হচ্ছে, সেখানে অন্যের কথায় নিজের ক্যারিয়ারকে বাছা যাবে না। দেখো, কাদের জন্য আজকের আমাদের মেন থাকছে, যাদের এসএসসি আছে, রেলওয়ে, ব্যাংক, ডব্লিউবিপিএসসি পরীক্ষার্থী, আজকে এদের সম্পূর্ণ যে রোড ম্যাপ, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, ঠিক আছে? দেখো, এবার বলি যে তুমি এখন কোন স্টেজে দাঁড়িয়ে আছো। আজকে যদি তোমাকে এই জায়গায় দাঁড়িয়ে রাখা যায়, তাহলে তুমি আজকে কোন স্টেজে আছো? দেখো, ফার্স্ট বলি দ্য আর্লি স্টেজ, যারা হতে পারে তোমাদের 12 পাস, ঠিক আছে? আফটার 12-এর পরে যারা হয়তো কোনো সাইড বাই সাইড সে হয়তো পাস কোর্সে ভর্তি হয়েছে বা অনার্সে ভর্তি হচ্ছে, কিন্তু সে চাচ্ছে যে আমি আমার জব যে কোচিংটা, সেটা আমি এখন থেকে চালু করে দেবো। বিকজ অফ আমার এখন থেকে যদি আমি সেই জায়গাটাকে ফিক্সড করতে শুরু করি, তাহলে আগামীতে আমি যখন আমার গ্রাজুয়েশন হয়ে যাবে, তখন আমি সেই আমার যে লেভেলটা, যে নলেজটা, সেটা অনেক হারে বেড়ে যাবে। তো ঠিক আছে। তো দেখো, পাস কোর্সে ভর্তি হয়ে বা পারিবারিক কারণে পড়াশোনা থামিয়ে সরাসরি চাকরির প্রস্তুতি নেমে পড়েন, এটা একদমই ভুল। দেখো, পাস কোর্স অ্যাটলিস্ট তুমি তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করো, ওকে? অ্যাটলিস্ট তুমি তোমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করো পাস কোর্সের মাধ্যমে, এবং পাশাপাশি তুমি তোমার চাকরির পড়া তুমি চালিয়ে যাও। এবার আছে মেন যে কথাটা, দেখো এখানে আছে দ্য ফ্রাস্ট্রেটেড গ্রাজুয়েট বা ইঞ্জিনিয়ার। ফ্রাস্ট্রেটেড কথাটা কেন বলছি? বিকজ অফ তারা ইঞ্জিনিয়ারিং বা অনার্স সম্পন্ন করেছেন, কিন্তু প্রাইভেট চাকরিতে তারা হতাশ হয়ে যাচ্ছে, এবং সে হতাশ হওয়ার পরে সে চাচ্ছে যে আমি আবার সরকারি চাকরির প্রিপারেশান নেব। কিন্তু ওই স্টেজ থেকে ফিরে এসে একবার জবে ঢুকে সেই জব থেকে রিজাইন করে দিয়ে সরকারি চাকরির যে প্রস্তুতি নেওয়াটা একটু টাফ। বিকজ অফ সে তার আর্নিং স্টেজটা অলরেডি শুরু করে দিয়েছে, এবং যখন একটা ছেলে তার জীবনের আর্নিং শুরু করে দেয়, সেই সময় থেকে ফিরে এসে সে তার সরকারি চাকরির সেই প্রিপারেশনটা সেভাবে সে নিতে পারে না। এজন্য যদি দেখা যায়, 100 জনের মধ্যে অনলি 2 to 3% পিপল তারা তাদের যে পড়াশুনোটা তারা চালিয়ে যেতে পারে। না হলে তারপরে তারা হয়তো অন্য কোনো প্রাইভেট সেক্টরে বা সেলসে হতে পারে বা অন্য কোনো জায়গায় তারা তাদের জবটা আবার কন্টিনিউ শুরু করে। বিকজ অফ তারা সেখানে হতাশ, ফ্রাস্ট্রেটেড হয়ে আছে। তারা দুই নৌকায় পা দিয়ে চলছে, কোন দিকে যাবে তারা নিজেরাই বুঝতে পারছে না, রাইট? তো এই জিনিসগুলো কোনো সময় করবে না। একটা নির্দিষ্ট লক্ষ্যে তোমরা স্থির থাকো। হ্যাঁ, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, খুবই ভালো কথা, কোনো প্রবলেম নেই। কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে তোমরা জবে যেও না। যদি জবে যেতে হয়, তাহলে পার্ট টাইম বেসিসে কোনো জবে যেও। আর না হলে তুমি ডিরেক্ট তোমার পড়াশুনোর উপরে তুমি লাগিয়ে দাও আরও 2-3 বছর। দেখো, ঠিক কোনো না কোনো জায়গায় তোমার একটা সিলেকশন প্রসেস হয়ে যাবে। এবার আসি দ্য কনফিউজ জেনারেলাইজড। মানে কি? যে এরা গ্র্যাজুয়েশন করেছে, কিন্তু গ্র্যাজুয়েশনের পরে দিশেহারা। এরা কিন্তু কোনো জবে তারা কিন্তু অ্যাপ্লাই করেনি বা জবে যায়নি। জাস্ট গ্র্যাজুয়েশন করার পরে তারা ফ্রাস্ট্রেট, কোন জায়গায় যাবে, কী করবে, কোন পরীক্ষার প্রস্তুতি নেবে, এই সমস্ত বিষয়গুলো থেকে তারা একদম বঞ্চিত। বিকজ অফ তাদের গাইডেন্সের অভাব, বিকজ অফ তাদের যে ল্যাক অফ মোটিভেশনের অভাব, বিকজ অফ তারা ভাবছে যে আমি কি পারবো কি পারবো না, এই সব কারণের জন্য তারা পুরোটাই কনফিউজড হয়ে আছে, ঠিক আছে? এবার আসি, দেখো, যে লক্ষ্যভ্রষ্ট করার বা 3টি বাহ্যিক প্রভাব যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে এই নয়েজ। নয়েজ মানে কি? তোমার যে যারা তোমাদেরকে বেশি দাবিয়ে রাখার চেষ্টা করছে, যারা তোমাদেরকে ডিসিশন প্রেশার করছে, তাদের থেকে একটু দূরে থাকতে হবে। সেটা হতে পারে ফ্যামিলি, সেটা হতে পারে বন্ধুবান্ধব, সেটা হতে পারে পরিবারের ভুল গাইডেন্স। যেমন কি, যে আত্মীয়স্বজনের যদি কথা বলি, যে তারা হয়তো দেখবে, তোমরা অনেক সময় শুনে থাকবে এইসব কথাগুলো, যে অমুক ছেলে তমুক ছেলে
মাসে চাকরি পেয়ে গেছে, 3 মাসে চাকরি পেয়ে গেছে, 6 মাসে চাকরি পেয়ে গেছে, তুইও পেয়ে যাবি, ঠিক আছে? তো যখনই তুমি এই ধরনের কথাবার্তাগুলো শুনবে তখনই তোমার সেখান থেকে দূরে সরে আসতে হবে। বিকজ অফ তুমি নিজেও জানো ভালো করে 2 মাসে 6 মাসে চাকরি হয় না। একদম ক্লিয়ার কথা, হয় যদি তুমি তোমার 12-এর সাথে সাথে যদি পড়াশোনাটা চালিয়ে যেতে, তাহলে 2 থেকে 6 মাসে তোমার হয়ে যাওয়ার চান্স থাকে। কিন্তু আফটার গ্র্যাজুয়েশন কোনো দিন 2 মাসের চাকরি সম্ভব না, বা 6 মাসের চাকরি সম্ভব না। এবার দেখো বন্ধুদের সফলতা এবং চাকচিক্য। দেখো তোমার অনেক বন্ধু হয়তো তোমার মানে তারা হয়তো প্রাইভেট সেক্টরে জব করছে, বা তারা হয়তো কোনো গভর্নমেন্ট সেক্টরে জব করছে, বা বিকজ অফ তারা হয়তো অন্য কোনোভাবে জব করছে, ঠিক আছে? এবার তাদের যে চাকচিক্য বা তাদের যে চালচলন দেখে হয়তো তুমিও ভাবছো না ঠিক আছে আমি আমার গভর্নমেন্ট যে প্রিপারেশান সেটা আমি ছেড়ে দেবো, আমি এই লাইনে ঢুকে যাব। কিংবা তুমি যখন গভর্নমেন্টে আছো, তুমি যখন প্রাইভেট সেক্টরে আছো, তোমার যখন অন্য কোনো বন্ধু গভর্নমেন্টে আছে, তখন তোমার মধ্যে এই জিনিসটা রিয়েলাইজেশন আসবে, আমি আমার প্রাইভেট সেক্টর ছেড়ে দেবো, আমি এখন 2 থেকে 3 বছর বা 1 থেকে 2 বছর আমি আমার এই যে কন্টিনিউ করব আমার প্রিপারেশনের জন্য, আমি এখান থেকে কোর্স নেবো, আমি ওখান থেকে কোর্স নেবো, তারপরে আমি আমার প্রাইভেট সেক্টরের থেকে আমি পুরোপুরি একদম মুক্তি হয়ে যাব, একটা সেটেলমেন্ট চলে যাব গভর্নমেন্ট সেক্টরে। দেখো এটাও সব থেকে বড় ভুল, কারণ তুমি নিজেই জানো না যে তুমি আদৌ কি গভর্নমেন্ট সেক্টরে কম্পিট করতে পারবে। যদি তুমি কম্পিট করতে পারতে তাহলে তুমি প্রাইভেট সেক্টরে কেন গেলে? এই উত্তর কি তোমার মধ্যে আছে? যদি থাকে তাহলে খুব ওয়েল অ্যান্ড গুড। যদি তুমি গভর্নমেন্ট সেক্টরে কম্পিট করতে পারতে তাহলে তুমি প্রাইভেট সেক্টরে জব কেন করতে গেলে? ফার্স্ট। সেকেন্ড, সে তার দিনের কত ঘন্টা পড়াশোনার পিছনে দিয়েছে, সে তত ঘন্টা কি তুমি তোমার পড়াশোনার পিছনে ডেডিকেট করতে পারবে? সে কতটা স্যাক্রিফাইস করেছে, তুমি কি ততটা স্যাক্রিফাইস করতে রেডি? এই সব অ্যান্সারগুলো যদি তোমার মাথার মধ্যে রেডি থাকে তাহলেই তুমি এসো, না হলে যেখানে আছো সেখানেই থাকো, ওটাই তোমার জন্য পারফেক্ট, ঠিক আছে? এবার দেখো পরিবারের কিছু ভুল গাইডেন্স। দেখো আমাদের ফ্যামিলি কোনো সময় চায় না যে আমাদের ছেলে মেয়ে বা আমরা কোনো সময় খারাপ থাকি, তারা চায় যে ছেলে মেয়ে বা অলওয়েজ তারা ভালো থাকুক। কিন্তু ফ্যামিলি সব সময় ঠিক হতে পারে না, কিছু কিছু সময় তোমার লাইফের ডিসিশন তোমাকেই নিতে হবে। সেজন্য তুমি তোমার মতো করে এই যে লাইফের যে কেরিয়ার ডিসিশন সেটা তুমি তোমার মতো করে নেবে, যেটা তোমার জন্য বেশ ভালো হবে। এবার দেখো যে ভুল সিদ্ধান্তের চরম মূল্য কী হতে পারে। দেখো প্রথম বছর কী হতে পারে, যে ভুল পরীক্ষা দিচ্ছ, নিজের যোগ্যতা না বুঝে অন্যের কথায় প্রস্তুতি নিচ্ছ, ঠিক আছে? 1 থেকে 2 বছর পরে কী হচ্ছে, যে চরম হতাশা এবং রিয়েলাইজেশন যে আপনি বা তুমি ভুল ট্র্যাকে আছো, ঠিক আছে? মানে ফার্স্ট বছর তুমি প্রস্তুতি দিচ্ছ কিন্তু কোনো রেজাল্ট আসছে না। সেকেন্ড বছর তুমি বুঝে গেছো যে আমার ট্র্যাক চেঞ্জ হয়ে গেছে, আমি আমার এই ট্র্যাকে যাওয়ার কথা, আমি এই ট্র্যাকে চলে এসেছি, ঠিক আছে? আমার ট্র্যাক চেঞ্জ করতে হবে। তো এবার যত দ্রুত তুমি ট্র্যাক চেঞ্জ করতে পারবে তত দ্রুত তোমার জন্যে ভালো। সে একটা কথা আছে, যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো কোনো প্রবলেম নেই, কিন্তু যত তাড়াতাড়ি তুমি সামনের স্টেশনে নেমে যাবে তত তোমার জন্যই ভালো। তো সেজন্যই বলি যে ভুল ট্র্যাকে উঠে গেলেও প্রবলেম নেই, কিন্তু তাড়াতাড়ি করে নেমে তোমার ঠিক ট্র্যাকে কিন্তু আগে অবলম্বন করতেই হবে। এবার কি দেখো, আমাদের ম্যাক্সিমামের মেন প্রবলেমটা কোথায় আসছে জানো? সেটা হচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে, সময় নষ্ট হচ্ছে, বাধ্য হয়ে কম বেতনের চাকরিতে তাদের শিফট হতে হচ্ছে, পারিবারিক প্রেশার হচ্ছে, বিয়ের চিন্তা হচ্ছে, এরকম নানা ধরনের চিন্তার কারণে তারা তাদের যে ক্যারিয়ারের যে একটা স্বপ্ন সেটা তারা বাদ দিয়ে দিচ্ছে। দেখো এই যে লাইনটা সেটা তোমরা একটু দেখে নিও, স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? এটার একটা তোমরা দেখে একটু এটাকে স্ক্রিনশট নিয়ে নিও, তোমাদের জন্য ভালো হবে। এবার দেখো সিলেকশনের গোল্ডেন রুল সেটা কী হতে পারে। দেখো পরিবারের কথা অবশ্যই শুনবে, কিন্তু নিজের কেরিয়ার নিজের ভবিষ্যতের ক্ষেত্রে সেটা চূড়ান্ত দায়িত্ব শুধুমাত্র তোমার। নিজের ক্ষমতা নিজের দুর্বলতা সম্পর্কে নিজের থেকে ভালো কেউ জানে না। আর নিজেকে এই ক্ষেত্রে যদি তুমি ঠকিয়ে যাও তাহলে সারা জীবন তুমি ঠকাবে বা ঠকবে, রাইট? এবার দেখো যদি বলি যে সুপরিচিত বনাম অজানা সুযোগের ম্যাট্রিক্স, মানে আমাদের কিছু পরিচিত জব এবং কিছু অজানা জবের যদি আমরা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা কোন কোন জায়গায় যেতে পারি। দেখো তুমি হয়তো এসএসসি করতে পারো, স্টাফ সিলেকশন কমিশন, তুমি রেলওয়ে করতে পারো, তুমি ব্যাঙ্কিং করতে পারো, তুমি রাজ্য পুলিশ সার্ভিস কমিশন করতে পারো, বা ডব্লিউবিপিএসসি করতে পারো, তুমি পশ্চিমবঙ্গ পুলিশ করতে পারো, তুমি এমটিএস করতে পারো, ঠিক আছে? তুমি আরআরবি করতে পারো, তো তোমার সামনে এনটিপিসি করতে পারো, তোমার সামনে এতগুলো অপশান তুমি খোলা আছে। এবার দেখো এর সঙ্গে রিলেটেড কী কী আছে রিলেটেড। দেখো ব্যাঙ্কিংয়ের সাথে তুমি রিলেটেড পাচ্ছ, এসএসসি রিলেটেড পাচ্ছ,
তুমি এমটিএস রিলেটেড পাচ্ছ, কিন্তু এনটিপিসির সাথে তুমি পাচ্ছ ডব্লিউপি পাচ্ছ, বা এরকম তোমার রিলেটেড আছে। কিছু কিছু হয়তো সেখানে হয়তো ম্যাথ আছে, কিছু কোনোটায় হয়তো ম্যাথ নেই, কিন্তু রিজনিং আছে, জিকে আছে। তো দেখো সব কিছু একটা না একটা সার্কেলের মধ্যে দিয়ে চলে। তো এই জিনিসটা তুমি সিলেবাস খুব একটা যে ডিফারেন্স হয় তেমন কিছু না, সিলেবাস সব কিছুই মোটামুটি ঠিকঠাকই থাকে। হয়তো কোনোটার জিকে থাকে না, কোনোটার ম্যাথ থাকে, কোনোটার ম্যাথ থাকে না, কোনোটার জেনারেল নলেজ থাকে। তো এই টাইপের মধ্যে থাকে। তো এই যে জিনিসগুলো তোমার সামনে আছে, এসএসসি, রেলওয়ে, ব্যাঙ্ক, ডব্লিউবিপিএসসি, ডব্লিউবিপি, এমটিএস, আরআরবি, এনটিপিসি, এতগুলো তুমি তোমার মধ্যে তুমি আছে। এবার তুমি এখান থেকে বেছে নাও যে তুমি রেলওয়ে যাবে, কি তুমি ব্যাঙ্কিংয়ে যাবে, নাকি তুমি পুলিশে যাবে। ব্যাস এই তিনটে তুমি তোমার মতো করে তুমি ডিফাইন করে নাও যে তুমি রেলওয়ে যাবে, তুমি ব্যাঙ্কে যাবে, নাকি তুমি পুলিশে যাবে, ঠিক আছে। আর না হয় তুমি কী বলো ডব্লিউবিসিএস এ তুমি যেতে পারো, ঠিক আছে, বা তুমি ডব্লিউবিএস করতে পারো। এই যে জিনিসগুলো তুমি তোমার মতো করে একটু ডিফাইন করে নাও, নিজেকে সময় দিয়ে এই জিনিসগুলোকে নিজের মাথার মধ্যে তুমি একটু গেঁথে নাও। এবার দেখো কিছু কিছু আমাদের অজানা পরীক্ষা আছে যেগুলো আমরা হয়তো জানি না। সেটা হচ্ছে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এআই বলে, ঠিক আছে। এটা সব এয়ারপোর্টে তোমাদের ইন্ডিয়ার যে কোনো এয়ারপোর্টে তোমরা জব করতে পারো এই এক্সাম কমপ্লিট করার পরে। ইন্ডিয়ান নেভি এবং আর্মি সিভিলিয়ান পোস্ট হতে পারে, ঠিক আছে। পোস্ট অফিস তো জানি সবাই। এবং কি নবোদয় বিদ্যালয় সমিতি, এনভিএস, ওকে। আর সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সিবিএসসিতেও তোমাদের ভালো জবের অপরচুনিটি আছে। তো এই যে কিছু 10টা তোমাদের সামনে বা 10 থেকে 12টা তোমাদের সামনে কেরিয়ার অপশানে খোলা আছে। তো এই টাইপের রেগুলার তুমি এই নিয়ে তুমি একটু ভিডিও দেখো, রিসার্চ করো কোনটাতে তুমি যেতে চাও। বেশি কিছু না, জাস্ট তুমি তিনটে ফোকাস রাখবে যে তুমি রেলওয়ে যাচ্ছ, ব্যাঙ্কিংয়ে যাচ্ছ, নাকি তুমি পুলিশে যাচ্ছ। জাস্ট এর মধ্যে ডিফাইন করে তুমি তোমার পড়াশোনাটাকে চালিয়ে যাও। দেখো ঠিক একটার উপরে যদি তুমি ফোকাস করে থাকো তাহলে তোমার জব লাগতে বাধ্য, রাইট। আর মেন যে বিষয় সেটা হচ্ছে যে 4 স্তরের এক্সাম সিলেকশনের ফিল্টার থাকে। সেটা হচ্ছে যে সিলেবাস থাকছে, প্যাটার্ন বুঝতে হবে, প্রোফাইল ও স্যালারি তোমাকে বুঝতে হবে, এবং বিগতে 2 বছরের যে প্রশ্ন তোমাদের বুঝতে হবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে একটু স্টাডি করতে হবে। এইগুলো কেন দরকার? দেখো সিলেবাস তোমাকে আগে বুঝতে হবে যে আন্ডারস্ট্যান্ড করার জন্য যে কী কী আমাদের টপিকগুলোকে কমপ্লিট করতে হবে, মেন টপিক আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, রাইট। প্যাটার্ন বুঝতে হবে যে কোন ধরনের কোশ্চেন তোমার সামনে আসছে, বা এই ধরনের কোশ্চেন আসলে আমি এই ধরনের এত টাইম ম্যানেজমেন্ট আমি করতে পারবো। প্রোফাইল এবং স্যালারি অবশ্যই দেখতে হবে, টাকার জন্য সব কিছু, তো আগে টাকা দেখতে হবে, ঠিক আছে। এবং বিগত বছরের যে কোশ্চেনের প্যাটার্ন কী এসছে, কী কোশ্চেন এসছে, সেগুলোকে তোমাকে একটু সলভ করতে হবে, রাইট। এবার দেখো যে সিলেবাসের সামঞ্জস্য কী আছে, যেটা আমি তোমাদের আগেই বললাম, যে ডব্লিউবিসিএস মেইনস আছে, ব্যাঙ্ক এসএসসি আছে, যে মূলত ম্যাথ, ইংলিশ এবং লজিক্যাল বা রিজনিংয়ের উপর নির্ভর করে এগুলো। বিশাল সিলেবাস ডব্লিউবিসির যদি ক্ষেত্রে বলি, ইতিহাস, ভূগোল, জিএস, পলিটিক্যাল সায়েন্স এবং মুখস্থবিদ্যা তো লাগেই, ঠিক আছে। এবং এই যে এর যে চ্যাপ্টার, ডব্লিউবিসিএস চ্যাপ্টারের কোনো শেষ নেই, বইয়ের কোনো শেষ নেই, তোমাকে পড়তেই হবে। রেগুলার বেসিসে তোমাকে নলেজ নিতে হবে, আপডেট করতে হবে নিজেকে, তবেই তুমি এই জায়গায় যেতে পারবে, রাইট। এবার আসি যে এক্সাম প্যাটার্ন ও নিয়োগের সময়কাল। দেখো ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে 7 থেকে 9 মাস সময় লেগে যায়, রাইট, কিন্তু সবথেকে দ্রুতভাবে এটা কমপ্লিট হয়, ঠিক আছে। এবং এসএসসির ক্ষেত্রে আমাদের কী হচ্ছে 5 থেকে 8 মাস, এমটিএস, সিজিএল, ঠিক আছে। আর কি থাকছে ডব্লিউপিএসসি, সবচেয়ে কম সময় চাকরি চাইলে অতিরিক্ত সময় পিএসসি টার্গেট করা ঝুঁকিপূর্ণ। এই জিনিসগুলো মাথায় রেখো, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে মাথায় রেখে চলতে হবে। জব, সব জবই ভালো, কোনো জবই গভর্নমেন্ট জবই খারাপ না, কিন্তু সেই জবগুলো যদি তুমি তোমার মতো করে একটু দেখে নেবে, স্টাডি করে নেবে যে কোথায় গেলে তোমার জন্য একটু বেস্ট হচ্ছে, ঠিক আছে। এবার দেখো জব প্রোফাইল ও স্যালারি যদি বলে থাকি তাহলে এমটিএস ক্লার্ক, সিএইচএসএল, সিজিএল, ব্যাঙ্ক পিও বা ম্যানেজার, ঠিক আছে। যে নিজের পজিশন যদি বলি, যে নিজের স্বপ্নের পজিশন এবং স্যালারি স্কেল আগে থেকে জেনে নিয়ে সেই অনুযায়ী পরিশ্রম করো। ব্যাংকের ক্লার্ক থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত পৌঁছানোর সুযোগ থাকে ব্যাংকের ক্ষেত্রে। এবং স্বপ্ন বড় রাখুন কি, যে এমটিএস ও ক্লার্কশিপ সম্মানজনক, কিন্তু আপনার লক্ষ্য হওয়া উচিত সিজিএল ক্লার্ক এবং ব্যাংক পিও হওয়া, রাইট। এই জিনিসগুলোকে তোমাকে আগের থেকে বুঝতে হবে যে কোন জবে কোন অপরচুনিটি তোমার সামনে খোলা আছে। এবার দেখো প্রিভিয়াস সিজনের যে 2 ইয়ার্সের যে রুল, সেটা আমাদের কেন দরকার হয়। দেখো প্যাটার্ন সেন্স ফার্স্ট অফ অল, সেকেন্ড নতুন ট্রেন্ড বা বাস্তবতার চেক। দেখো বর্তমান সময় প্রতিটি পরীক্ষায় সিলেবাস এবং প্রশ্নপত্র ধরন খুবই পরিবর্তন হচ্ছে। আমরা সবাই জানি যে সিলেবাস 1 থেকে 2 বছরের মধ্যে চেঞ্জেস হচ্ছে, এবং নতুন ট্রেন্ড 5 বা 10 বছরের পুরনো প্রশ্ন দেখে বর্তমান ট্রেন্ডের স্ট্যান্ডার্ড বোঝা বা কোর্সের স্ট্যান্ডার্ড বোঝা খুবই হাই। তো সেই হিসেবে তোমাকে এই 2 বছরের যে রুলস বা কোশ্চেনগুলো তোমাকে সলভ আউট করতে হবে, ঠিক আছে। এবং দেখো মাস্টার্স চার্জে কী বলছে,
দেখো, এসএসসির প্রস্তুতি নিলে রেলওয়ে, পশ্চিমবঙ্গ পুলিশ এবং ডব্লিউবিপিএসসির বেশিরভাগ সিলেবাস অটোমেটিক কভার হয়ে যায়, ঠিক আছে? এবং আলাদা করে অন্য কোনো পরীক্ষা প্রস্তুতি নিতে হয় না, যা সময় কম বাঁচায়, যেটা আগেই তোমাদেরকে বলছিলাম। যদি তুমি এসএসসির প্রিপারেশান নাও তাহলে তোমাকে ডব্লিউবিপিএসসি, রেলওয়ে এই তিনটে একসাথে তোমাদের মাস্টার কি হয়ে যাচ্ছে। ওকে, এবার লাস্ট যে বাট নট দ্য লিস্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, এত কিছু বললাম যে তোমার সামনে ডব্লিউবিপিএসসি, রেলওয়ে, ঠিক আছে, তোমার সামনে থাকছে এনটিপিসি, আরআরবি, তোমার সামনে ডব্লিউবিপি, তোমার সামনে থাকছে ব্যাংক, ঠিক আছে, সেটা হতে পারে এসবিআই, পিএনবি, সেটা হতে পারে তোমার মানে যত যত গভর্নমেন্ট ব্যাংক আছে। তো এই হচ্ছে মেন পরিকাঠামো, এবং এই পরিকাঠামো অনুযায়ী তোমরা যদি তোমাদের লাইফটাকে সেট করতে চাও তাহলে ফোকাসটাকে আগে রাখতে হবে। ওকে, ফোকাস রাখতে হবে যে আমি কি করব, আমার জন্য কোন জব অপশানটা বেটার, আমি কোন জব অপশানটা প্রিপারেশান নিলে আমার তাড়াতাড়ি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারলে? অন্যের কথায় কান দিয়ে নিজের ক্ষতি করো না, আর নিজেকে যদি সময় দাও, নিজের পিছনে সময় দিলে নিজেই বুঝতে পারবে যে কোন জবটার জন্য তুমি পারফেক্ট। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। কেরিয়ার রিলেটেড ইনফরমেশান নিয়ে আরও যদি ভিডিও চাও জাস্ট নিজে কমেন্ট করে জানাও, আর জব রিলেটেড ভিডিও তো রেগুলার চ্যানেলে আসতেই থাকছে। তো এখনও অবধি যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করতে ভুলো না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং ভিডিও।